নমস্কার বন্ধুরা, বিশ্বজয় একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জিকে নিয়ে আমরা আলোচনা করব পরপর 30টি প্রশ্ন নিয়ে, যেগুলি খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসতেই পারে। খুবই 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 গুরুত্বপূর্ণ, যেগুলির মধ্যে থাকবে ইতিহাস থেকে থাকবে, ভূগোল থেকে থাকবে, বিজ্ঞান থেকে থাকবে, সংবিধান থেকে থাকবে, এরকম আরও অনেকগুলো বিষয় থেকে থাকবে আমাদের এখনের 30টা প্রশ্ন। তোমরা দেখতে থাকো। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে নিম্নলিখিত দিল্লির সুলতান বংশগুলির শাসনকালের সঠিক পর্যায়ক্রম লিখুন। 1 নম্বরে আছে এ অপশন এ লোদি, ইলবারি তুর্কি, তুঘলক, খিলজি, না বি ইলবার তুর্কি, খিলজি, তুঘলক, লোদি, নাকি সি তুঘলক, খিলজি, লোদি, ইলবারি তুর্কি, না ডি খিলজি, লোদি, তুঘলক, ইলবারি তুর্কি। তো আমরা জানি দিল্লি শাসনকাল 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল, এবং তারপর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে, যে ছিল দিল্লি সুলতানি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদি, তাকে পরাস্ত করেন এবং দিল্লি সুলতানি শাসন ব্যবস্থার ইতি হয় এবং মুঘল সাম্রাজ্যের উত্থান হয়। তো তাহলে আমাদের এখানে যেহেতু দিল্লির সুলতান বংশগুলি সঠিক শাসনকাল বলেছে, তাহলে আমরা জেনে গেলাম কি না ইব্রাহিম লোদি ছিল দিল্লির সুলতান বংশের শেষ সম্রাট। তাহলে যেখানে ইব্রাহিম লোদির নাম আছে বা লোদি বংশের আছে, সে লোদি হয়ে যাবে, লোদি যেখানে শেষে আছে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। প্রথমে কি আছে? প্রথমে আছে লোদি, প্রথমে আছে লোদি বংশ, তাহলে এটা আমাদের হবে না। লোদি বংশ প্রথমে আছে, তাহলে এটা আমাদের হবে না। লোদি বংশ এখানে প্রথমে আছে, তাই এটি হবে না। এবং শেষে দেখি, শেষে প্রথমটাতে শেষে আছে খিলজি বংশ, তাহলে এটা হবে না। তারপরে আছে লোদি বংশ, দ্বিতীয় বি অপশনে আছে লোদি বংশ সবার শেষে, এটি হতে পারে। দেখি আরো কোথাও লোদি বংশ আছে কিনা। তারপরে যে অপশন সিতে আছে তুর্কি বংশ, ইলবারি তুর্কিও আছে, শেষে হবে না। এবং তারপরের অপশন ডিতে আছে ইলবারি তুর্কি, এবং এটাতেও হবে না। তাহলে আমরা কি বলেছিলাম যে ইব্রাহিম লোদি বংশের শেষ সম্রাট ছিলেন, এবং তিনি চলে যাওয়ার পর দিল্লি সুলতানি বংশের ইতি ঘটেছিল, এবং তারপর হয়েছিল দিল্লিতে মুঘল সাম্রাজ্যের উত্থান। তাই লোদি বংশ যেখানে শেষ আছে সেটি হয়ে যায় আমাদের সঠিক উত্তর। অপশন এতে, বিতে আছে লোদি বংশর শেষে, তাই বি অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করেছিলেন? আবুল ফজলকে হত্যা করিয়েছিলেন কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করিয়েছিলেন? অপশন এ আছে আমির খসরু, অপশন বি আছে সেলিম, অপশন সি আছে আজি মুসান, নাকি অপশন ডি খুরম। এখানে উত্তর হয়ে যাবে সেলিম, মোহাম্মদ সেলিম, বা তার নাম হয়েছিল জাহাঙ্গীর। তিনি, তাহলে এখানে অপশন হয়ে গেল দুয়ের দাগের বিয়েরটা হয়ে গেল সঠিক উত্তর। তারপরের প্রশ্ন আমরা দেখি। তারপরের প্রশ্ন আছে নিচের জোড়গুলির মধ্যে কোনটি বেঠিক? এখানে প্রশ্নটা বন্ধুরা একবার ভালো করে দেখে নেবে, অনেক সময় কি থাকে সঠিক থাকে। এখানে দেওয়া আছে নিচের জোড়গুলির মধ্যে কোনটি বেঠিক, তার মানে কোনটির সাথে কোনটির সম্পর্ক নেই। প্রথমে আছে কি, 1 নম্বরে আছে জৌনপুরের সাথে আছে অটল মসজিদ, বি তে আছে মালোয়ার সাথে জাহাজমহল, সিতে আছে আজমেরের সাথে কুব্বতুল ইসলাম, নাকি ডি গৌড়ের সাথে বড় সোনা মসজিদ। কোনটি বেঠিক? এখানে হয়ে যাবে 3 নম্বর সি এরটা, সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কেননা কুব্বতুল মসজিদ আছে, কুব্বতুল যে মসজিদ, সেই কুব্বতুল মসজিদ আছে আমাদের দিল্লিতে। কুব্বতুল মসজিদ দিল্লিতে আছে। জৌনপুরে আছে অটল মসজিদ, এটা ঠিক হয়ে আছে। মালোয়াতে আছে জাহাজমহল, এটাও ঠিক। এবং বড় সোনা মসজিদ আছে গৌড়ে, এটাও ঠিক। কিন্তু কুব্বতুল মসজিদ আছে, কুব্বতুল ইসলাম আছে
কুব্বতুল ইসলাম মসজিদ আছে দিল্লিতে, তার মানে এটি হয়ে যাবে ব্যাঠিক। 3 দাগের অপশন সি আমাদের সঠিক উত্তর। তারপর আছে 4 দাগের প্রশ্নে আছে হুমায়ুন নামা কে রচনা করেন? হুমায়ুন নামা কে রচনা করেন? প্রশ্নটি বন্ধুরা খুবই সহজ এবং এর উত্তর হয়ে যাবে, উত্তরগুলো একবার দেখে নিই। অপশন এ আছে, 4 অপশন এ আছে গুলবদন বেগম, বি হবে, যাই হোক এটা বি হবে, এটা সি হবে। অপশন বি তে আছে বীরবল, অপশন সি তে আছে হুমায়ুন এবং অপশন ডি তে আছে আবুল ফজল। তো আমাদের উত্তর হয়ে যাবে হুমায়ুন নামা রচয়িতা গুলবদন বেগম। হুমায়ুন নামা রচয়িতা হচ্ছে গুলবদন বেগম। বীরবল ছিলেন কে? বীরবল ছিলেন হচ্ছে আকবরের সভাকবি। আকবরের সভাকবি ছিলেন গুলবদন বেগম, বীরবল। আকবরের সভাকবি ছিলেন বীরবল এবং গুলবদন বেগম কে ছিলেন না? গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন। হুমায়ুনের বোন ছিলেন গুলবদন বেগম। তিনি রচনা করেন এই হুমায়ুন নামা। তিনি এই হুমায়ুন নামা গ্রন্থটি রচনা করেন এবং এটিতে ছিল, এই হুমায়ুন নামা গ্রন্থে আছে আকবর ও হুমায়ুনের ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত। এই হুমায়ুন নামা আকবর ও হুমায়ুনের ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত এবং এটি লেখা শেষ হয়েছিল 1551 সালে। বন্ধুরা, এই হুমায়ুন নামা যে গ্রন্থটি আছে সেটি গুলবদন বেগম রচনা করেন এবং এটি আকবর ও হুমায়ুনের ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত এবং এটি 1591 সালে লেখা শেষ হয়েছিল। তাহলে আমরা বুঝে গেলাম 4 প্রশ্নের উত্তরটা হলো এ গুলবদন বেগম। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে ভারতের সামরিক কৌশল হিসাবে তুলঘুমা সর্বপ্রথম কে ব্যবহার করেন? ভারতের সামরিক কৌশল হিসাবে তুলঘুমা সর্বপ্রথম কে ব্যবহার করেন? তুলঘুমাটা কি? তুলঘুমা একটি যুদ্ধ করার কৌশল। তুলঘুমা হচ্ছে একটি যুদ্ধ করার কৌশল। তুলঘুমা হচ্ছে যুদ্ধ করার কৌশল এবং এটি সর্বপ্রথম ব্যবহার করেন বাবর। তুলঘুমা যুদ্ধ করার একটি কৌশল এবং এটি বাবর ব্যবহার করেন। তুলঘুমা দ্বারা বোঝায় সমগ্র সেনাবাহিনীকে বেশ কিছু অংশে বিভক্ত করা, যেমন মধ্যভাগ, ডান ভাগ, বাম এবং পার্শ্ব, এরকম ভাবে ভাগ করে যুদ্ধ করার কৌশলকে বলা হয় তুলঘুমা এবং এটি বাবর প্রথম ব্যবহার করেন। তারপর 6 নম্বর প্রশ্নে বলেছে বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি? বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি? অপশন এ নুসরত শাহ, নাকি অপশন বি ফতেহ শাহ, নাকি অপশন সি হুসেন শাহ সার্কি, নাকি অপশন ডি আলাউদ্দিন হোসেন শাহ। না, বাংলায় চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল বা চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন আমরা জানি কি 1486 থেকে 1534 পর্যন্ত চৈতন্যদেব বাংলায় ছিলেন এবং সেই সময় বাংলায় সুলতান ছিলেন কি? বাংলায় সুলতান ছিলেন সমসাময়িকের মধ্যে বাংলায় সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ কে আমরা আরেকটি নামে জানি, সেটি হলো তাকে বাংলার আকবর নামে পরিচিত ছিলেন। তিনি কি ছিলেন না? বাংলার আকবর নামে পরিচিত ছিলেন। এই ধরনের প্রশ্ন আমাদের টুকিটাকি আমরা জেনে রাখতে পারি। আলাউদ্দিন হোসেন শাহ বাংলার আকবর নামে পরিচিত ছিলেন। আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে হয়ে গেল আমাদের অপশন ডি সঠিক উত্তর।
তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে কোন সুলতান ইকতা প্রথা, কোন সুলতান ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতানত ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন? অপশন এ শামসুদ্দিন ইলতুৎমিশ, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি গিয়াসউদ্দিন বলবন, নাকি অপশন ডি আলাউদ্দিন খিলজি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শামসুদ্দিন ইলতুৎমিশ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শামসুদ্দিন ইলতুৎমিশ। এবং এই ইকতা প্রথা আমাদের কিন্তু বাতিল করেছিলেন আলাউদ্দিন খিলজি। এটা আমাদের মনে রাখা দরকার, ইকতা প্রথা বাতিল করেছিলেন আলাউদ্দিন খিলজি। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা একটা প্রশ্ন থেকে আমরা দুটো তিনটে উত্তর পেয়ে গেলাম। প্রথম প্রশ্নের একটা উত্তর পেয়ে গেলাম কি, ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা এসব চালু করেছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ এবং ইকতা প্রথা বন্ধ করেছিলেন আলাউদ্দিন খিলজি। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত? কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন এ আসাম, অপশন বি বাংলা, অপশন সি পাঞ্জাব, নাকি অপশন ডি মহারাষ্ট্র? বন্ধুরা 1849 সালে ভারতের পাঞ্জাবে 1849 সালে ভারতের পাঞ্জাবে কুকা আন্দোলন হয়েছিল। ভারতের পাঞ্জাবে 1849 সালে ভারতের পাঞ্জাবে কুকা আন্দোলন হয়েছিল। এবং এটিকে শুধু কুকা আন্দোলন নয়, যাকে আমরা নামধারী আন্দোলন হিসাবেও চিনে থাকি, যাকে আমরা নামধারী আন্দোলন হিসাবেও চিনে থাকি। এবং এটি ছিল ইংরেজদের বিরুদ্ধে বাবা রাম সিং এর নেতৃত্বে এই কুকা আন্দোলন শুরু হয়েছিল। 1849 সালে আমাদের এই কুকা আন্দোলন শুরু হয়েছিল কোথায়? না, কুকা আন্দোলন শুরু হয়েছিল পাঞ্জাবে। এটিকে আমরা নামধারী আন্দোলন হিসাবেও জেনে থাকি। এবং এটির নেতৃত্বে ছিলেন বাবা রাম সিং। এই ধরনের জিনিস আমাদের মনে রাখতে হবে। জুনিয়র কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল এইসব পরীক্ষাতে এই ধরনের ছোটখাটো প্রশ্ন থেকে উত্তর যে কোনো সময় আমরা তাহলে করে নিতে পারবো, এই সামান্য ছোটখাটো জিনিসগুলো মনে রাখলেই। তারপরের প্রশ্ন কি আছে দেখি। তারপরের প্রশ্ন আছে গো ব্যাক টু ভেদাস। গো ব্যাক টু ভেদাস এই স্লোগান কে প্রবর্তন করেন? গো ব্যাক টু ভেদাস অর্থাৎ বেদে ফিরে যাও, বেদে ফিরে চলো, গো ব্যাক টু ভেদাস এই স্লোগানটি কে প্রবর্তন করেন? বেদে ফিরে চলো। বেদে ফিরে চলো এই স্লোগানটিকে প্রবর্তন করেন? অপশন এ লালা হংসরাজ, নাকি অপশন বি পণ্ডিত গুরুদত্ত, নাকি অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী? এই স্লোগানটি দিয়েছিলেন কে? না, আমরা জানি এই স্লোগানটি দিয়েছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এই স্বামী দয়ানন্দ সরস্বতী এই স্লোগানটি দিয়েছিলেন যার অর্থ কি? বেদে ফিরে যাও। যার অর্থ ছিল বেদে ফিরে চলো বা যাও। স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন একজন তপস্বী এবং বেদে বিশ্বাসী মানুষ, তাই তিনি বলেছিলেন গো ব্যাক টু ভেদাস। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? অপশন এ আছে বি আর আম্বেদকর, অপশন এ আছে বি আর আম্বেদকর, অপশন বি আছে গোপাল হরি দেশমুখ, অপশন সি আছে শ্রী নারায়ণ গুরু, নাকি অপশন ডি জ্যোতিবা ফুলে? কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন?
আমাদের 10 নম্বর প্রশ্ন কি আছে, কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? 1873 সালে 24 সেপ্টেম্বর মহাত্মা জ্যোতিবা ফুলে পাঞ্জাব মহাত্মা জ্যোতিবা ফুলে 1873 সালে 24 সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন মহাত্মা জ্যোতিবা ফুলে 1873 সালের 24 সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে। তাহলে বন্ধুরা আমরা একটি প্রশ্ন থেকে অনেকগুলি উত্তর পেয়ে গেলাম, না কি পেয়ে গেলাম? সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন, কত সালের কত তারিখে এবং কোথায়, সেটা আমরা পেয়ে গেলাম। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে, কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন? কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন? অপশন এ আছে ই.ভি. রামস্বামী নাইকার, অপশন বি আছে সি.ভি. রমন পিল্লাই, অপশন সি আছে বি.আর. আম্বেদকর, নাকি অপশন ডি জ্যোতিবা ফুলে? কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে পরিচিত ছিলেন? বন্ধুরা ই.ভি. রামস্বামী নাইকার, ই.ভি. রামস্বামী নাইকার, ই.ভি. রামস্বামী নাইকার পেরিয়ার বা থানান্তাই পেরিয়ার নামেও পরিচিত ছিলেন। শুধু পেরিয়ার নয়, ই.ভি. রামস্বামী নাইকার শুধু পেরিয়ার নয়, তিনি তিনি থানান্তাই পেরিয়ার বা শুধু থানান্তাই পেরিয়ার নামেও পরিচিত ছিলেন। তিনি থানান্তাই পেরিয়ার নামেও পরিচিত ছিলেন। যদি প্রশ্ন পড়ে কোন সমাজ সংস্কারক থানান্তাই পেরিয়ার নামে পরিচিত ছিলেন, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ই.ভি. রামস্বামী নাইকার। তিনি ছিলেন ই.ভি. রামস্বামী নাইকার ছিলেন একজন ভারতীয় সমাজকর্মী ও রাজনীতিবিদ। তিনি দাবির আন্দোলনের জনক নামেও পরিচিত ছিলেন। তিনি কি ছিলেন? ই.ভি. রামস্বামী নাইকার কি ছিলেন? না দ্রাবিড় আন্দোলনের জনক নামে পরিচিত ছিলেন। দ্রাবিড় আন্দোলনের জনক নামেও পরিচিত ছিলেন ই.ভি. রামস্বামী নাইকার। তাহলে যদি প্রশ্ন পড়ে যে দ্রাবিড় আন্দোলনের জনক কে ছিলেন, সেখানেও আমাদের উত্তর হয়ে যাবে ই.ভি. রামস্বামী নাইকার। একটা প্রশ্ন থেকে আমরা 3 ধরনের উত্তর পেয়ে গেলাম। কি? তিনটে প্রশ্ন পেয়ে গেলাম একটা উত্তরে। নাকি পেরিয়ার নামে কে পরিচিত ছিলেন, সেটার উত্তর পেয়ে গেলাম ই.ভি. রামস্বামী নাইকার। 2 নম্বর প্রশ্ন থানান্তাই পেরিয়ার নামে কে ছিলেন, পরিচিত ছিলেন, সেটার উত্তর হয়ে গেল আমাদের ই.ভি. রামস্বামী নাইকার। এবং যদি প্রশ্ন আসে আমাদের দ্রাবিড় আন্দোলনের জনক কে ছিলেন, সেখানের উত্তর আমরা পেয়ে গেলাম ই.ভি. রামস্বামী নাইকার। তারপরের প্রশ্ন কি আছে চলো দেখে নিই। তারপরের প্রশ্ন আছে সংবিধান থেকে। এই প্রশ্নটি আছে সংবিধান থেকে। না কে এম মুন্সি কি বলেছিলেন? হরোস্কোপ অফ আওয়ার সভেরেন ডেমোক্রেটিক রিপাবলিক। তিনি কে এম মুন্সি অর্থাৎ কানাইয়ালাল মানিকলাল মুন্সি বা কে এম মুন্সি, যার ডাক নাম ছিল কি? যার ডাক নাম ছিল ঘনশ্যাম মুন্সি। যাকে আমরা ঘনশ্যাম ব্যাস, যার ডাক নাম ছিল ঘনশ্যাম ব্যাস। তিনি আবার একজন ছিলেন কি? তিনি ইউপির গভর্নর ছিলেন। তিনি ইউপির গভর্নর ছিলেন 1952 থেকে 1957 সাল পর্যন্ত ইউপির গভর্নর ছিলেন। এবং তিনি কি বলেছিলেন? তিনি
প্রস্তাবনাটিকে কি বলেছিলেন? হরোস্কোপ অফ আওয়ার সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, অর্থাৎ তিনি ঘনশ কানাইয়ালাল মানিকলাল মুন্সি who described the preamble of the Indian Constitution as the horoscope of our sovereign democratic republic, অর্থাৎ প্রস্তাবনাটি আমাদের সার্বভৌম প্রস্তাবনাটি কি ছিল? প্রস্তাবনাটি আমাদের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রাশিফল হিসাবে তিনি প্রজাতন্ত্রের রাশিফল হিসাবে তিনি বিবেচনা করেছেন বা বলেছেন। আপনার থেকে আরেকটি উক্তি আছে, উক্তিটি কি? এনে পালকিওয়ালা বলেছেন প্রিম্বেল সম্পর্কে, অর্থাৎ প্রস্তাবনা সম্পর্কে। আইডেন্টিটি কার্ড অফ দি কনস্টিটিউশন, এনে পালকিওয়ালা ছিলেন একজন বিশিষ্ট আইনবিদ এবং সংবিধান বিশেষজ্ঞ। প্রস্তাবনাটাকে তিনি সংবিধানের পরিচয়পত্র হিসাবে বলেছেন। প্রস্তাবনাটাকে তিনি সংবিধানের পরিচয়পত্র অর্থাৎ আইডেন্টিটি কার্ড অফ দি কনস্টিটিউশন। প্রস্তাবনাকে তিনি সংবিধানের পরিচয়পত্র হিসাবে ব্যাখ্যা করেছেন। কে না? এনে পালকিওয়ালা, অর্থাৎ নানা ভয় নেনি আর্দেশ্বর পালকিওয়ালা। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে স্যার আর্নেস্ট বার্কার তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন ইংলিশ রাষ্ট্রবিজ্ঞানী। তিনি ছিলেন একজন ইংলিশ রাষ্ট্রবিজ্ঞানী, ফিলোসফিস্ট। তিনি ছিলেন একজন স্যার আর্নেস্ট বার্কার ছিলেন একজন ইংলিশ ফিলোসফিস্ট। তিনি কি ডেসক্রাইব করেছেন? তিনি ডেসক্রাইব করেছেন না describe the preamble as the keynote to the constitution, অর্থাৎ তিনি প্রস্তাবনাটিকে সংবিধানের চাবিকাঠি হিসাবে বলেছেন। প্রস্তাবনাটাকে সংবিধানের চাবিকাঠি হিসাবে ব্যাখ্যা করেছেন। প্রস্তাবনাটিকে সংবিধানের চাবিকাঠি হিসাবে ব্যাখ্যা করেছেন স্যার আর্নেস্ট বার্কার। তার পরের প্রশ্ন কি আছে? 15 থেকে প্রশ্নটি কি আছে না 15 থেকে প্রশ্নটি আছে আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্ভুক্ত আছে কোথায়? আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্ভুক্ত আছে কোথায়? অপশন এ আছে আমাদের কেন্দ্রীয় তালিকায়, নাকি অপশন বি আছে রাজ্য তালিকায়, নাকি অপশন সি আছে যুগ্ম তালিকায়, নাকি অপশন ডি ওপরের কোনোটি নয়। তো বন্ধুরা, এই আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্ভুক্ত, এটি আছে আমাদের কেন্দ্র এবং রাজ্য উভয় তালিকার মধ্যে আছে আমাদের আইন প্রণয়নের জন্য শিক্ষা যে অন্তর্ভুক্ত আছে সেটি আমাদের আছে কেন্দ্র এবং রাজ্য উভয় তালিকাতেই আছে। তাহলে আমাদের হয়ে যাবে অপশন সি সঠিক উত্তর যুগ্ম তালিকায়। তাহলে হয়ে যাবে আমাদের অপশন অপশন সি সঠিক উত্তর যুগ্ম তালিকায়। তারপরের প্রশ্ন আছে, তারপরে ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, আবার পুরোপুরি এককেন্দ্রিক নয়, কিন্তু এটি হলো উভয়ের সমন্বয়। এই কথাটি কে বলেছিলেন? অপশন এ আছে জওহরলাল নেহেরু, অপশন বি আছে ডিডি বসু, অপশন সি আছে ডক্টর বি আর আম্বেদকর, নাকি অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো বন্ধুরা, এর উত্তর হয়ে যাবে অপশন বি ডিডি বসু। অপশন বি হয়ে যাবে ডিডি বসু সঠিক উত্তর। আমরা জানি ডক্টর বি আর আম্বেদকরকে তিনি ছিলেন সংবিধানের জনক বা সংবিধানের রচয়িতা ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি, এবং জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
তারপরে প্রশ্ন আছে ভারতে সরকারি তহবিলের অভিভাবক কে? বন্ধুরা এই প্রশ্নটি আছে ভারতে সরকারি তহবিলের অভিভাবক কে? তো এর অপশন এ তে আছে ভারতের রাষ্ট্রপতি, অপশন বি তে আছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অপশন সি তে আছে দি কম্পট্রোলার অ্যান্ড দি অডিটর জেনারেল, নাকি অপশন ডি দি পাবলিক অ্যাকাউন্ট্যান্টস কমিটি। বন্ধুরা 17C এর যে প্রশ্নটি আছে এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আঠেরো প্রশ্নটিতে কি আছে? 18 প্রশ্নটিতে আছে পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত অন্যান্য বিল পেশ করতে হয় কোন কোন সভায় বা পার্লামেন্টের কোন কোন কক্ষে? পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত অর্থাৎ অর্থ বিল ছাড়া অন্যান্য বিল পাস করতে হয় কোথায়? পার্লামেন্টের কোন কোন কক্ষে? আমরা জানি পার্লামেন্টের দুটি কক্ষ, একটি হচ্ছে লোকসভা আর একটি হচ্ছে রাজ্যসভা। তাহলে পার্লামেন্টের কোন কোন কক্ষে আমাদের অর্থ বিল ব্যতীত অন্যান্য বিল পাস করতে হয়? অপশন এ আছে, অপশন এ তে কি আছে লোকসভা, অপশন বি তে আছে রাজ্যসভা, নাকি অপশন সি তে আছে পার্লামেন্টের যে কোনো কক্ষে? অপশন সি আমাদের হয়ে যাবে পার্লামেন্টের যে কোনো কক্ষে। এর সঠিক উত্তর হয়ে যাবে 18 প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পার্লামেন্টের যে কোনো কক্ষে। বন্ধুরা এই 19 নম্বর প্রশ্নে আমাদের কি আছে না 19 নম্বর প্রশ্নে আছে ভারত সরকারের প্রথম আইন অফিসার কে? ভারত সরকারের প্রথম আইন অফিসার কে? অপশন এ আছে ভারতের প্রধান বিচারপতি, অপশন বি আছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অপশন সি আছে ভারতের অ্যাটর্নি জেনারেল, নাকি অপশন ডি আইন সচিব। তো বন্ধুরা ভারত সরকারের প্রথম আইন অফিসার হলেন ভারতের অ্যাটর্নি জেনারেল। ভারত সরকারের প্রথম আইন অফিসার। সংবিধানের 76 নম্বর ধারা অনুযায়ী ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা হলেন ভারতের অ্যাটর্নি জেনারেল। হলেন ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এটি সংবিধানের 76 নম্বর ধারাতে এর উল্লেখ আছে। প্রশ্ন আছে নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমো সেপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমো সেপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? তো এর প্রথম এ অপশনে আছে শিবালিক পাহাড়, অপশন বি তে আছে নর্মদা উপত্যকা, অপশন সি তে আছে নাল্লামালাই পাহাড়, নাকি অপশন ডি ছোটনাগপুর মালভূমি। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের নাল্লামালাই পাহাড়। অপশন সি নাল্লামালাই পাহাড় আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখে নিই 21 নম্বর প্রশ্নটিতে কি আছে। 21 নম্বর প্রশ্নটিতে আছে যে নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? অপশন এ আছে সান্দাকফু, অপশন বি আছে গোর্গাবুরু, অপশন সি আছে পরেশনাথ, নাকি অপশন ডি আছে বিহারীনাথ। বন্ধুরা এটির উত্তর হয়ে যাবে গোর্গাবুরু, যেটি পুরুলিয়া জেলার অযোধ্যাতে অবস্থিত। অপশন বি গোর্গাবুরু। তারপর কি আছে আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে কোন চ্যানেল? তো এর উত্তর আমরা সবাই জানি। এর উত্তর হয়ে যাবে অপশন বি 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে
10 ডিগ্রি চ্যানেল। অপশন এ 9 ডিগ্রি চ্যানেল কি করেছে? 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ থেকে মিনিকয়কে ভাগ করেছে। লাক্ষাদ্বীপ থেকে অপশন এ লাক্ষাদ্বীপ থেকে মিনিকয়কে ভাগ করেছে কে? 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ থেকে মিনিকয়কে ভাগ করেছে। 10 ডিগ্রি চ্যানেল ভাগ করেছে আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে, এবং 8 ডিগ্রি চ্যানেল ভাগ করেছে মিনিকয় থেকে মালদ্বীপকে। বন্ধুরা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। যদি প্রশ্ন পড়ে যে 8 ডিগ্রি চ্যানেল কোন কোন দ্বীপকে ভাগ করেছে, তো আমরা সেখানে লিখতে পারি মিনিকয় এবং মালদ্বীপকে ভাগ করেছে কে? মালদ্বীপকে ভাগ করেছে এই 8 ডিগ্রি চ্যানেল। এই 8 ডিগ্রি চ্যানেল ভাগ করেছে মিনিকয় এবং মালদ্বীপকে। 9 ডিগ্রি 7 ডিগ্রি চ্যানেল ভাগ করেছে রুটল্যান্ড দ্বীপকে। রুটল্যান্ড দ্বীপকে ভাগ করেছে 7 ডিগ্রি চ্যানেল। রুটল্যান্ড দ্বীপকে ভাগ করেছে কে? 7 ডিগ্রি চ্যানেল। তারপরের প্রশ্ন আছে পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে যেখানে, তাকে কি বলে? পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা যে ভাগ হয়েছে তাকে কি বলে? এ কার্ডামম পর্বত, বি পালনি পর্বত, সি নীলগিরি পর্বত, নাকি ডি আল্লামালাই পর্বত? অপশন বি পালনি পর্বত আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। পালনি পর্বত হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তারপর আছে হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল ভাঁজযুক্ত পর্বতশ্রেণী নিয়ে গঠিত। এর মধ্যে কোন পর্বতশ্রেণীটি প্রাচীনতম? এর মধ্যে আমরা সবাই জানি এর মধ্যে অবহিমালয় পর্বতশ্রেণীটি। তাহলে এই 24-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অবহিমালয় পর্বতশ্রেণী। 25-এর প্রশ্নটি আছে তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে? তিস্তা নদী যেটা আছে তাকে তার পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে? তিস্তা নদীর ডান দিকের বা পশ্চিম অংশকে, তিস্তা নদীর ডান দিকের বা পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে তরাই নামে পরিচিত। এই তিস্তা নদীর পশ্চিম অংশ বা ডান দিককে পশ্চিমবঙ্গে তরাই নামে পরিচিত। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তরাই। 26-এর প্রশ্নটিতে আছে পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে? আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের 23টি জেলা আছে। 2017 সালে 3টি আমাদের নতুন জেলা ভাগ হয়, এবং সেগুলি কি কি? সান্দাকফু, অপশন বি আছে গোরগাবুরু, অপশন সি আছে পরেশনাথ, নাকি অপশন ডি বিহারীনাথ? পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং কি কালিম্পং। পশ্চিম বর্ধমান 2017 সালের 7ই এপ্রিল হয়। ঝাড়গ্রাম জেলা হয় 4 এপ্রিল, এবং কালিম্পং হয় 14 ফেব্রুয়ারি। 2017 সালের আগে ছিল 20টি জেলা, এবং 2017 সালে হয়েছে আমাদের 3টি নতুন জেলা পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, কালিম্পং। তাহলে মোট হয়েছে আমাদের এখন 23টি জেলা। কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? রূপনারায়ণ নদী কি? দ্বারকেশ্বর নদ ও শিলাই নদের মিলিত প্রবাহ। রূপনারায়ণ নদ হচ্ছে দ্বারকেশ্বর নদ ও শিলাই নদীর মিলিত প্রবাহ। রূপনারায়ণ নদী হচ্ছে দ্বারকেশ্বর নদী ও শিলাই নদীর মিলিত প্রবাহ। হলদি নদী কংসাবতী বা কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ।
বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবং সুবর্ণরেখা নদী কি? সুবর্ণরেখা নদী রাঁচি ছোটনাগপুরের রাঁচির কাছ থেকে উৎপন্ন হয়ে ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। সুবর্ণরেখা নদী রাঁচি ছোটনাগপুর মালভূমি রাঁচির কাছ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এবং দামোদর নদও ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু এটি হুগলির কাছে হুগলি নদীতে গিয়ে মিশেছে। দামোদর নদ ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে হুগলি নদীতে মিশেছে হুগলির কাছে, এবং সুবর্ণরেখা নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে 27 কাঁসাই ও কেলেঘাই নদী মিলিত প্রবাহের নাম হয়ে গেল আমাদের হলদি নদী, অপশন বি হলদি নদী। তারপরের প্রশ্ন কি আছে? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড WBIDC স্থাপিত হয় অপশন এ 1967 সালে। অপশন এ 1967 সালে। বন্ধুরা এই প্রশ্নটি 29 হবে, কোনো ভুল হয়েছে আমাদের। 29 প্রশ্নটিতে কি আছে? হিমোগ্লোবিন কোন ধাতুতে আছে? হিমোগ্লোবিন অর্থাৎ আয়রন। এই হিমোগ্লোবিন কোন ধাতুতে আছে? লোহা অর্থাৎ আয়রন। হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হলো আজকের শেষ প্রশ্নটি আছে, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে? রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে? রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে? অপশন এ আছে এ, অপশন বি আছে ডি, অপশন সি আছে বি, অপশন ডি আছে কে। আমরা সবাই জানি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন কে। কে ভিটামিন আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ভিটামিন কে। আর যদি বলতো যে কোন প্রোটিন আমাদের কোন প্রোটিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তখন আমাদের উত্তর হয়ে যেত কি? তখন আমাদের ফাইব্রোজেন। তখন আমাদের উত্তর হয়ে যেত ফাইব্রোজেন প্রোটিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ফাইব্রোজেন প্রোটিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এবং ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে প্রশ্ন যে কোনো ভাবে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু আমরা যেহেতু এই ডিটেলস সম্পর্কে সবকিছুই জানি, তাহলে আমাদের এর উত্তর দিতে অসুবিধা হবে না। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। যদি বলা হয় কোন ভিটামিন, তাহলে আমরা বলবো ভিটামিন কে। এবং যদি বলা হয় কোন প্রোটিন আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাহলে আমরা বলবো ফাইব্রোজেন প্রোটিন আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 30টি প্রশ্ন দেখে নিলাম, ঠিক আছে? 30টি যেগুলো আমাদের কলকাতা পুলিশ বা WBP কনস্টেবলের যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে, তার 30টি প্রশ্ন আজকে আমরা দেখে নিলাম। বিশ্বজয় একাডেমি, লেটস সাকসিড টুগেদার। চলো আমরা একসাথে সফল হই।